হ্যালো, হ্যালো, হ্যালো সকল বাংলা স্টুডেন্টকে টপার্স বাংলায় স্বাগত জানাই। কারণ আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেই চ্যাপ্টার হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি আমরা শুরু করব। তার আগে আমরা ভেক্টর চ্যাপ্টারের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো সলভ করে নিয়েছিলাম। আমরা ভেক্টরের কোন পার্ট গুলো ছেড়ে গেছিলাম? রেনম্যান প্রবলেম ছেড়েছি। আমরা হচ্ছে আহ রিভার বোট প্রবলেম, নৌকো মানুষের যে কনসেপ্ট সেটা ছেড়েছি। প্রাপ্তের গতি ছেড়েছি। তো এগুলো দ্বিমাত্রিক গতি হয়। সেই দ্বিমাত্রিক গতি আমরা একমাত্রিক গতির পরে করব, তাহলে কিন্তু তুমি সহজে বুঝতে পারবে। সেই জন্য বই থেকে আমি শুধু ভেক্টর পার্টটাই পড়িয়েছি। তারপরে একমাত্রিক গতি হয়ে যাওয়ার পরে কিন্তু দ্বিমাত্রিক গতি শুরু হবে। তো একমাত্রিক গতিতে আমরা এই টপিক গুলো পড়বো। এই পুরো টপিক কমপ্লিট হয়ে গেলে তুমি পুরো চ্যাপ্টারটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কোশ্চেন তো আছেই আমাদের সঞ্জীবনী সিরিজ, যে তোমাকে খুব মানে হ্যাঁ, কোশ্চেনের সাথে কিন্তু আবার কনসেপ্ট আমাদের দেবে। তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার একমাত্রিক গতি। শুরু করার আগে আমরা করবো ফিজিক্সে জয় আর নয় ফিজিক্সে ভয়। এবার একমাত্রিক গতিতে মারবো বিশাল পড়েছে। তো একমাত্রিক গতির প্রথম আমরা নির্দেশ তন্ত্র কাকে বলে সেটা আমরা জানি। নির্দেশ তন্ত্র কেন দরকার পড়লো? নির্দেশ তন্ত্র হচ্ছে, প্রথমে তো জানতে হবে যে নির্দেশ তন্ত্র কোথায়। নির্দেশ তন্ত্র এমন একটা বস্তু, যেই বস্তুর সাপেক্ষে আমি অন্য বস্তু যেই বস্তুর সাপেক্ষে আমি অন্য বস্তুর গতিকে কি করব? বিশ্লেষণ করব। কেমন? ধরে নাও এই হোয়াইট বোর্ড আছে। এই হোয়াইট বোর্ড হচ্ছে আমার সাপেক্ষে কিন্তু স্থির আছে, কোথাও চলে যাচ্ছে না। ঠিক আছে? এ কিন্তু কোথাও পাখা ঘুরছে, সেই পাখার উপরে কোনো একটা পতঙ্গ বসে আছে বা পিঁপড়ে বসে আছে, তার সাপেক্ষে কিন্তু এই বোর্ডটা কিন্তু গোল গোল ঘুরে। ঠিক আছে? তো মানে বিভিন্ন জায়গা থেকে দেখলে, তো পিঁপড়ে যদি গতি বিশ্লেষণ করে বোর্ডের, তাহলে আলাদা হবে। আমি যদি বোর্ডের এই হোয়াইট বোর্ডের গতি বিশ্লেষণ করি, তাহলে আলাদা হবে। তো এই যে আমরা আলাদা আলাদা জায়গা থেকে যে গতি বিশ্লেষণ করছি, সেই আলাদা আলাদা জায়গাগুলোকেই বা বস্তুগুলোকেই আমরা নির্দেশ তন্ত্র বলতে পারি। তো আমার সাপেক্ষে বোর্ড স্থির আছে, তো আমি নির্দেশ তন্ত্র। যে পাখার উপরে পিঁপড়ে বসে আছে, সেই পিঁপড়ে যে দেখছে, সেই পিঁপড়ে এর সাপেক্ষে পিঁপড়ে কিন্তু নির্দেশ তন্ত্র হয়ে গেছে, কিন্তু সেই নির্দেশ তন্ত্র কি করছে? গোল গোল করে ঘুরছে। তো নির্দেশ তন্ত্র হচ্ছে এমন একটি বস্তু বা বস্তু সামগ্রী, অনেকগুলো বস্তু হতে পারে, যার সাপেক্ষে আমি অন্য বস্তুর কি করব? আমি অন্য বস্তুর গতি বা স্থিতি আমি কি করব? বিশ্লেষণ করব। ঠিক আছে? তো নির্দেশ তন্ত্র বুঝলাম। এবার আমরা স্থিতি আর গতি কি হয় দেখবো। ধরে নাও কোনো একটা বস্তু তার পার্শ্ববর্তী যে জায়গা আছে, তার সাপেক্ষে কি করছে? সময়ের সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। তাহলে আমরা সেটাকে কি বলবো? গতি বলবো। যদি কখনো কেউ একই জায়গায়, একই বস্তু একই জায়গায় থাকছে, কিন্তু তাদের সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে কোনো স্থানের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? যারা বেশি ঘুমোতে থাকে, তারা সকাল থেকে ঘুমোচ্ছে, একই জায়গায় বসে আছে, সন্ধ্যে হয়ে গেছে, ২-৩ দিন পেরিয়ে গেছে, কিন্তু তারা ঘুমিয়েই আছে। তো তাহলে কি হবে? তার যে স্থিতি আছে, কোনো পার্শ্ববর্তী যে জায়গা আছে, তার সাপেক্ষে কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? তো পরিবর্তন যদি না হয়, তাহলে আমরা সেটা কি করব? স্থিতি বলব। সেই স্থিতি আর গতি আমাদের বিশ্লেষণ করার জন্য আমাদের কিন্তু সেই নির্দেশ তন্ত্রটার প্রয়োজন হয়। সেই স্থিতি আর গতি আমাদের বিশ্লেষণ করার জন্য বা নির্ধারণ করার জন্য আমাদের কিন্তু নির্দেশ তন্ত্রের প্রয়োজন হয়। তো তোমাদের সিলেবাসে, তোমাদের বইতে যেটা আছে, কার্টেসিয়ান নির্দেশ তন্ত্র আছে, চৌম্বক নির্দেশ তন্ত্র আছে, গোলকীয় নির্দেশ তন্ত্র আছে। বাট আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কার্টেসীয়, তো আমরা ওটাই করলাম। তো কার্টেসীয় নির্দেশ তন্ত্র, কার্টেসীয় কার্টেসীয় নির্দেশ তন্ত্র। তো কার্টেসীয় নির্দেশ তন্ত্রতে কি হয়? কার্টেসীয় নির্দেশ তন্ত্রতে আমরা স্থানাঙ্ক, আমাদের যে স্থানাঙ্ক ভেক্টর হয়, সেটা আমরা ৩টে অক্ষরের সাহায্যে আমরা বের করি। ধরে নাও এই যে বস্তু আছে, কোনো একটা বস্তু আছে, তার স্থানাঙ্ক, তার অবস্থান কি হয়? ধরে নাও এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। ঠিক? তাহলে বস্তুটি এখান থেকে কোথায় আছে? আর ভেক্টর করি। তো এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক? তো বস্তুর যে অবস্থান আছে, সেই অবস্থান ভেক্টরটা কি হয়ে গেছে? সেই অবস্থান ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড ক্যাপ। ওকে? তো কোন বস্তু সময়ের সাপেক্ষে যদি এই আর টা পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সে স্থিরে থাকবে। আর যদি সময়ের সাপেক্ষে এই আর এর পরিবর্তন হয়, তাহলে কি হবে? সে সেই বস্তু আবার
চেষ্টায় গতিতে থাকবে। এবার কথা হচ্ছে, স্যার আমি একটা বস্তুর কে স্থির দেখলাম, আমার সাপেক্ষে স্থির দেখলাম, কিন্তু ওই যে পিঁপড়ে যে পাখাতে ছিল তার সাপেক্ষে কিন্তু বস্তু গতিশীল ছিল। তাহলে কি কোনো একটা বস্তুর গতি যদি আমি ৫ মিটার পার সেকেন্ড বলি, সেটা কি, বা আমি কোনো একটা বস্তু স্থির আছে, সেটা অন্য জায়গা থেকে স্থির নাও থাকতে পারে। চাঁদ থেকে কোনো এলিয়ান দেখছে, তার জন্য কি হবে, এই বোর্ডটা কিন্তু চলছে। পাখার সাপেক্ষে যে পিঁপড়ে যে বসেছিল পাখাতে তার সাপেক্ষেই চলছে। কিন্তু আমার সাপেক্ষে স্থির আছে। তাহলে কি বলা যাবে? তাহলে এটা বলা যায় যে কোন বস্তু গতি বা স্থিতি কোনদিন চরম হতে পারে না। চরম মানে কি? আমি যদি বলি কোন বস্তু চরম স্থিতিতে আছে। চরম স্থিতিতে আছে মানে এই বস্তু, এই যে হোয়াইট বোর্ড আছে, প্রত্যেকটা যেকোনো জায়গা থেকে আমি যদি দেখি তাহলে স্থির আছে। যেকোনো নির্দেশতন্ত্র, যত খুশি নির্দেশতন্ত্র হতে পারে, সেই নির্দেশতন্ত্রের সাপেক্ষে এই বোর্ড যদি স্থির থাকে, তাহলে আমরা বলতে পারি এই হোয়াইট বোর্ড চরম স্থিতিতে আছে। তখন তুমি বলবে, স্যার এটা তো কোনোদিনই হতে পারে না। কারণ যে পাখা ঘুরছে, যে মানুষটি বাইকে করে যাচ্ছে, তার সাপেক্ষে এই বোর্ডের যে গতি আছে সেটা আলাদা আলাদা হবে। আর আপনার সাপেক্ষে এটা স্থির আছে। তাহলে তো এমন হতেই পারে না যে কোনো বস্তু কোনোদিন চরম স্থিতিতে থাকতে পারে। তো কোনো বস্তু কোনোদিন চরম স্থিতিতে থাকতে পারে না। এবার আমি যদি বলি একটা বস্তু ১০ মিটার পার সেকেন্ডে যাচ্ছে। আমি মাটিতে দাঁড়িয়ে ১০ মিটার পার সেকেন্ড দেখছি। কিন্তু অন্য কোনো ট্রেন থেকে যদি আমি ওটা দেখি, ট্রেন চলছে সেখান থেকে ওই বাইকের স্পিড দেখি, তাহলে আলাদা হবে। তাহলে আমার সাপেক্ষে গতিবেগ ১০ মিটার পার সেকেন্ড, যে মানুষটি ট্রেনের মধ্যে থেকে দেখছে তার সাপেক্ষে কিন্তু ১০ মিটার পার সেকেন্ড নয়, আলাদা হবে। তাহলে তো আবার একই ব্যাপার দাঁড়ালো যে সমস্ত সমস্ত থেকে নির্দেশতন্ত্র থেকে যদি ৫ মিটার পার সেকেন্ড হতো, তাহলে আমরা বলতাম যে ৫ মিটার পার সেকেন্ড হচ্ছে চরম গতি। কিন্তু চরম গতি তো হতেই পারে না। কারণ আমার সাপেক্ষে ১০ হলেও ট্রেনের সাপেক্ষে আলাদা হবে। যে পিঁপড়ে বসে ঘুরছে ফ্যানে বসে ঘুরছে, তার সাপেক্ষে কি হবে? ওর গতিবেগ আবার আলাদা হবে। তো কোনো বস্তুর গতি বা স্থিতি একটা ভ্যালু হতে পারে না। আমি যদি নির্দেশতন্ত্র বদল করলে তাদের কি হবে? গতি বা স্থিতিও বদলাতে থাকে। ঠিক আছে? তো চরম স্থিতি বা চরম গতি এমন কোনো বস্তু চরম স্থিতিতেও থাকতে পারে না, কোনো বস্তু চরম স্থিতিতেও থাকতে পারে না, কোনো বস্তু চরম গতিতেও থাকতে পারে না। ঠিক আছে? তো কার্টেজীয় নির্দেশতন্ত্রতে আমরা কি বের করব? স্থানাঙ্ক ভেক্টর বের করব। সেই ভেক্টর যদি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাহলে বলবো কি হচ্ছে? বস্তু গতিশীল। সময়ের সাপেক্ষে এবং পার্শ্ববর্তী জায়গার সাপেক্ষে হতে হবে। আমার সাপেক্ষে এই বস্তু স্থির আছে। ঠিক পার্শ্ববর্তী কোনো বস্তুর সাপেক্ষে আমরা কি করব? বিশ্লেষণ করব। আর সেই পার্শ্ববর্তী যে বস্তু আছে সেটাকে আমরা নির্দেশতন্ত্র নেব। ঠিক আছে? এবার কথা হচ্ছে, স্যার আমি অনেক নির্দেশতন্ত্র আছে। আমি কোন নির্দেশতন্ত্র থেকে এর গতি আমি দেখব? কোন একটা বাইক যাচ্ছে ১০ মিটার পার সেকেন্ড। আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। আর একজন ট্রেনে করে যাচ্ছে, আর একজন পাখাতে বসে ঝুলছে। তো তাদের প্রত্যেকের সাপেক্ষে আমি যদি গতি বিশ্লেষণ করি, তাহলে তো খুব আলাদা আলাদা হবে। যে মানুষ পাখায় বসে ঘুরছে, তার সাপেক্ষে যে বাইকে যে মানুষটি যাচ্ছে, তার তুমি ভেবে দেখো তার গতি কেমন হবে। এভাবে গোল করে যাচ্ছে প্লাস গোল করে ঘুরছে। ঠিক আছে? তো খুব কমপ্লিকেটেড হবে। তো আমরা কি করি? আমরা আমাদের সুবিধা হিসেবে, আমাদের যেমন ভাবে সুবিধা হবে সেই হিসেবে আমরা কি করি? নির্দেশতন্ত্র বেছে নিই। তো যে বাইকটি যাচ্ছে তার জন্য যে মানুষটি নিচে দাঁড়িয়ে আছে সে কি দেখবে? ১০ মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে সেটাই আমার সুবিধাজনক নির্দেশতন্ত্র হবে। ঠিক আছে? পৃথিবীর মধ্যে কোন নাগরদোলা এরকম ঘুরছে। হ্যাঁ? এরকম নাগরদোলা ঘুরছে। তো আমি চাঁদ থেকে নিশ্চয়ই ওটাকে বিশ্লেষণ করব না। আমি কি করব? মাটিতে দাঁড়িয়ে ওই নাগরদোলাকে কি করব? গতির বিশ্লেষণ করব। বা তুমি নাগরদোলাতে উঠে গিয়ে ওর গতির বিশ্লেষণ করতে পারো। ঠিক আছে? ধরে নাও আমি একটা বাসের মধ্যে একটা পেন্ডুলাম নিয়ে যাচ্ছি। পেন্ডুলাম এরকম করে দুলছে। ঠিক? বাসের মধ্যে। এবার একজন মানুষ বাসে বসেই ওর গতিবেগ দেখছে। আরেকজন মানুষ নিচে দাঁড়িয়ে দেখছে। যে মানুষটি নিচে দাঁড়িয়ে দেখছে তার জন্য বাস যাচ্ছে প্লাস এরকম হচ্ছে। মানে এরকম হচ্ছে আর যাচ্ছে বাস। এরকম ধরে নিন বাসও যাচ্ছে আর এরকম হচ্ছে। কিন্তু যে মানুষটি ভেতরে বসে আছে সে শুধুই দেখবে শুধু এটা হচ্ছে। কারণ সেও বাসের সাথে যাচ্ছে।
তাহলে যে মানুষটি বাসের ভেতরে বসে আছে তার সাপেক্ষে আমি যদি এর গতি বিশ্লেষণ করি তাহলে সেটা সুবিধাজনক নির্দেশতন্ত্র হয়ে যাবে যেই মানুষটি ভেতরে বসে আছে। ঠিক আছে? তো এইভাবে করে আমাকে খুঁজে নিতে হয় কোন নির্দেশ তন্ত্রের সাপেক্ষে আমরা গতি বিশ্লেষণ করলে সুবিধে হবে। ঠিক আছে? তো সেগুলোকে সুবিধাজনক নির্দেশ তন্ত্র বলা হয়। এবার কার্টেসিয়ান নির্দেশ তন্ত্রতে একটু ফিরে আসি যে আমরা স্থানাঙ্ক ভেক্টর লিখতে পারি। এই স্থানাঙ্ক ভেক্টর যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি বলবো? সময়ের সাপেক্ষে পার্শ্ববর্তী জায়গার সাপেক্ষে তাহলে আমরা বলতে পারবো এই বস্তু গতিশীল। যদি সময়ের সাথে একই জায়গায় আছে, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, পার্শ্ববর্তী জায়গার সাপেক্ষেও কোথায় যাচ্ছে না, তাহলে কি হবে? সে স্থিতি হবে। এবার কেমন ভাবে যাচ্ছে তার জন্য আমরা কি করি? ধরে নাও একটা বস্তু শুধু এক্স এর দিকে যাচ্ছে। একটা বস্তু এক্স অক্ষের দিকে গতিবেগ নিয়ে যাচ্ছে। ধরে নিলাম একটা গাড়ি এইভাবে যাচ্ছে। ঠিক এক্স অক্ষে যাচ্ছে। তাহলে এর গতি বিশ্লেষণ করার জন্য আমি কি লিখবো? যে কোনো একটা গতিবেগ 2 মিটার পার সেকেন্ড আই ক্যাপের দিকে, আই এর দিকে। 2 মিটার পার সেকেন্ড আই এর দিকে, 2i মিটার পার সেকেন্ড। তাহলে শুধু এক্স এর দিকে যাচ্ছে। যদি বলা হয় কোনো বস্তু কোনো বস্তু আছে, ধরো কোনো একটা গ্যাস বেলুন আছে, কোনো একটা গ্যাস বেলুন আছে, সেই গ্যাস বেলুন কি হচ্ছে? উপর দিকে উঠছে। কোনো গ্যাস বেলুন উপর দিকে উঠছে। তাহলে তার গতিবেগ লেখার সময় আমি ধরলাম 2 মিটার পার সেকেন্ডেই যাচ্ছে। তাহলে 2j হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ঠিক? কোন বস্তু জেড অক্ষের দিকে যাচ্ছে, কোন বস্তু জেড অক্ষের দিকে যাচ্ছে, কোন একটা গাড়ি এভাবে করে যাচ্ছে। জেড অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে আমরা তার যে ভি লিখবো, ধরে নাও 2 মিটার পার সেকেন্ডেই যাচ্ছে, a মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ভি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বস্তু কি করছে? শুধু এক্স এর দিকে যাচ্ছে, শুধু ওয়াই এর দিকে যাচ্ছে, শুধু জেড এর দিকে যাচ্ছে। মানে আমাকে একটা অক্ষের সাহায্য নিলেই কিন্তু আমি এর গতিবেগ বিশ্লেষণ করতে পারি। আর এই যে গতিবেগ, এই গতিবেগ সরল রেখাতে হচ্ছে। তো একমাত্রিক গতিকে আমরা সরল রেখা, সরল রৈখিক গতি বলতে পারি। সরল রৈখিক গতি মানে সরল রেখাতে ওর কিন্তু গতিবেগ হচ্ছে। তো এখানে এক্স এর দিকে গতিবেগ, এখানে ওয়াই এর দিকে হচ্ছে, আর এখানে জেড এর দিকে হচ্ছে। এরা কিন্তু কোনো দিক পরিবর্তন করছে না। তো তাহলে এর গতি বিশ্লেষণ করার জন্য আমাকে এক্স কে দেখতে হবে, এক্স। এর গতি বিশ্লেষণ করার জন্য ওয়াই কে দেখতে হবে। এর গতি বিশ্লেষণ করার জন্য আমাদেরকে কিন্তু জেড এর সাহায্য নিতে হবে। তো এগুলোকে কি বলা হয়? একমাত্রিক গতি বলা হয়, সরল রৈখিক গতি বলা হয়। ঠিক আছে? ধরে নাও তারপরে বলছে গতির প্রকার কিভাবে হবে? বস্তু তো যাচ্ছে বাট তার প্রকার কিভাবে হতে পারে? ধরে নাও আমি এইভাবে করে বাইক নিয়ে এভাবে যাচ্ছি, কিন্তু বাইকের যে চাকাটা আছে সে কি করছে? বাইকের যে চাকাটা আছে সেই চাকাটা কি করছে? বা আমি এইভাবে করে ঘুরছি, ঠিক আছে? এভাবে করে ঘুরছি, এভাবে করে ঘুরছি। তো কোন গতি হচ্ছে? ফ্যান ঘুরছে সেই গতি কি হবে? কোন বাস যাচ্ছে সেই গতি কি হবে? তো গতির আমি যদি প্রকারভেদ বের করি তাহলে আমরা দুটো টাইপের গতিবেগ আপাতত তোমাদের জন্য কি আমরা কি পেতে পারি? চলন বা ঘূর্ণন। তো চলন কাকে বলা হয়? চলন আর ঘূর্ণন। ঠিক? দুটোকে একসাথে লিখছি তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে কি হচ্ছে চলন বা ঘূর্ণন। তো চলন কি হবে? কোন বস্তুর চলন মানে হচ্ছে, ধরো একটা বস্তু এভাবে আছে, সেই বস্তুকে আমরা কত 10 মিটার পার সেকেন্ড দিয়েছি। তার মানে 1 সেকেন্ডে কি করবে? 10 মিটার এইদিকে চলে যাবে। তো 1 সেকেন্ড পরে আমি যদি দেখি তাহলে এই বিন্দু 10 মিটার যাবে। এ থেকে এ ড্যাশ বিন্দু 10 মিটার। ঠিক? এখান থেকে বি আছে কোনো, সেই বি থেকে বি ড্যাশ গেছে, সেটাও 10 মিটার হবে। ঠিক? ধরে নাও একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের সামনে হচ্ছে লোকো পাইলট বসে আছে। পাইলট বলা হয় যারা ট্রেনের ড্রাইভার হয়। লোকো পাইলট বসে আছে, তার ইঞ্জিনিয়ারও হয়। ঠিক আছে? তো লোকো পাইলট বসে আছে আর তুমি একদম পেছনের বগিতে বসে আছো। ঠিক আছে? এমন তো নয় ট্রেনের পাইলট যে আছে সে কলকাতা থেকে দিল্লি পৌঁছে গেছে আর তুমি হচ্ছে কলকাতাতেই থেকে গেছো। এরকম তো হতে পারে না। কারণ ট্রেনের পাইলট যতটাই যাক, যদি 1000 মিটারও যায়, 1 কিলোমিটারও যায়, পেছনের বগি 1 কিলোমিটার যেতে হবে। এমন কোনদিন হতে পারে না সামনেরটা 1 কিলোমিটার চলে গেছে, পেছনেরটা বললো একটু থেমে যাই, চা খেয়ে যাবো। হ্যাঁ, দিয়ে থেকে গেছে, ও থেকে গেছে, সামনেরটা চলে গেছে। এরকম হতে পারে না। কারণ সামনেরটা যদি 1000 মিটার যায়, যেই সময়ে 1000 মিটার গেছে, পেছনের বগিটাকেও
সেই সময়ে 1000 মিটার যেতে হবে। তাহলে বলতে পারি ওই ট্রেনের কি হচ্ছে, চলন হচ্ছে। ঠিক আছে? তো যে কোনো বিন্দু উঠে নাও, সেই বিন্দুর যে সরণ হবে, সেই বিন্দুর সরণ হবে একই সরণ কিন্তু সেই বিন্দুর হবে। তো 1 সেকেন্ডে দেখছি মানে 1 সেকেন্ডে যদি 10 মিটার পার সেকেন্ড গতিবেগ হয় তাহলে 1 সেকেন্ডে কি হবে? এরা এইদিকে যাবে। তো চলন হলে বস্তুর মধ্যে যে বস্তু কণাগুলো আছে তাদের প্রত্যেকটা কণার সরণ কি হবে? একই হতেই হবে। ঠিক আছে? তাহলে স্যার ঘূর্ণন কি হবে? ঘূর্ণন মানে হচ্ছে যে কোনো একটা কেন্দ্র করে, কোনো একটা কেন্দ্রমুখী হয়ে একটা বস্তুর চারিদিকে, একটা কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে। কোনো একটা বস্তু কণা কোনো কেন্দ্রের চারিদিকে, কোনো অন্য একটা বিন্দুর চারিদিকে, বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে। ঠিক আছে? তো এই বস্তু এই সি বিন্দুকে কেন্দ্র করে ওর চারিদিকে গোল 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 করে ঘুরছে। যেভাবে ইলেকট্রন চারিদিকে ঘোরে, যেভাবে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, যেভাবে উম, যেভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সেইভাবে কিন্তু এ ঘুরতে থাকে। সো ঘূর্ণনের বেলায় কি হবে? যদি আমি বলি একটা পাখা আছে, সেই পাখা কিন্তু ঘুরছে। একটা পাখা আছে, সেই পাখা কিন্তু ঘুরছে। ঠিক? তো পাখার উপরের বিন্দু, যে কোনো বিন্দু তুমি নিয়ে নাও, এই এ বিন্দু আমি যদি নিয়ে নিই, এই পাখা যদি ঘুরে যায় আর যদি একটা বি বিন্দু নিই, তাহলে এই বি বিন্দু এক পাক যদি পাখা ঘুরে যায়, পুরো একবার পূর্ণ আবর্তন করেছে, পুরো একবার যদি ঘুরে যায়, তাহলে বি ঘুরে ফিরে কি হবে? এখানেই পৌঁছবে। আর এ ঘুরে ফিরে কি করবে? এ ঘুরে ফিরে এখানে পৌঁছবে। তো দুজনের দূরত্ব আমরা যদি দেখি, এ হচ্ছে বেশি দূর অতিক্রম করেছে আর বি হচ্ছে কম দূর অতিক্রম করেছে। তোমরা রিলে রেস জানবে। রিলে রেস স্কুলে যখন ফাংশন হয়, রিলে রেস যখন গেমটা হয়, তখন কি হয়? এরকম করে ট্রাক থাকে, ভেতরের দিকে থাকে আর বাইরের দিকে। ঠিক আছে? তো এইভাবে অনেকগুলো ট্রাক থাকে, অনেকগুলো ট্রাকে কিন্তু দৌড়ে দেয়। তো যেই মানুষটি ভেতরের ট্রাকে আছে তাকে পেছনে রাখা হয়, যে বাইরের ট্রাকে আছে তাকে এগিয়ে রাখা হয়। কারণ বাইরের ট্রাকে যদি তাকে দৌড়াতে হয় তাকে কিন্তু বেশি দৌড়াতে হচ্ছে, তাহলে তো সমানতা হলো না, ইকুয়ালিটি মেনটেন হলো না। সেই জন্য রিলে রেসে কি হয়? যে ভেতরের বিন্দুতে আছে, যে ভেতরের ট্র্যাকে আছে তাকে পিছিয়ে রাখা হয়, বা সামনে যে বাইরের দিকে আছে তাকে এগিয়ে রাখা হয়। কারণ তাকে অনেকটা বেশি দূর দৌড়াতে হবে। তো আগে থেকেই এগিয়ে, মানে মেজারমেন্ট করার পরে তাকে কিন্তু এগিয়ে রাখা হয়। তো ঘূর্ণনের বেলায় কি হবে? প্রত্যেকটা বস্তুর যে সরণ হবে, রৈখিক সরণ বা দূরত্ব যে অতিক্রম হবে সেটা কিন্তু আলাদা আলাদা হবে। তবে একটা ব্যাপার হচ্ছে, এদের কোণ যেটা হবে, এই এ 360 ডিগ্রি ঘুরেছে, বিও কিন্তু 360 ডিগ্রি ঘুরবে। এদের কৌণিক সরণ পরে আমরা বলবো। কৌণিক সরণ মানে যে কোণটা করেছে সেই কোণ, এই এ যদি 30 ডিগ্রি ঘুরে, বিকেও 30 ডিগ্রি ঘুরতে হবে। কিন্তু যখন কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে থাকবে, সেই দূরের বস্তুকে কিন্তু বেশি দূর অতিক্রম করতে হয়। ঠিক আছে? আর সব থেকে কেন্দ্রবিন্দু যেটা হয়, সেই কেন্দ্রবিন্দু কিন্তু কোথাও যায় না। ঠিক আছে? তো ঘূর্ণনের বেলায় এমন একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট কিন্তু কিছুই করে না, সে শুধু এভাবে ঘুরতে থাকে, যেটাকে আমরা বলি ঘূর্ণাক্ষ। তো এই পয়েন্ট থেকে এভাবে যদি একটা পেন রেখে দিই, এটা কিন্তু ঘূর্ণাক্ষ হয়ে যাবে। তো এর ঘূর্ণাক্ষ থাকে, এখানে কোনো ঘূর্ণাক্ষ থাকবে না। ঠিক? তো এটাই হচ্ছে চলন আর ঘূর্ণনের মধ্যে তফাৎ। এরপরে আরো একটা আছে মিশ্র গতি। ধরে নাও সাইকেল চালাচ্ছিলে, ঠিক? সাইকেল চালাতে চালাতে ভালো লাগছে না, সাইকেলকে উল্টে দিলে। ঠিক আছে? দিয়ে বলে আমি সাইকেলের চাকাকে দেখি। সাইকেলকে উল্টে তুমি কি করছো? সাইকেলের চাকাকে ঘোরাচ্ছো। তো সাইকেলের চাকা ঘুরছে, তো একই জায়গায় কিন্তু ঘুরছে। তো ওটা কিন্তু হবে ঘূর্ণন হয়ে যাবে। কিন্তু সাইকেলকে সোজা করে যখন তুমি ওকে ঘোরানোর চেষ্টা করবে চাকাকে, তখন সাইকেল কিন্তু এগিয়ে যাবে। তো যেকোনো গাড়ির চাকা কি হয়? মিশ্র গতি হয়। ওর মধ্যে চলনও থাকে, ওর মধ্যে ঘূর্ণনও থাকে। ঘুরতে থাকে প্লাস এগোতে থাকে। তাহলে সেটাকে আমরা বলবো মিশ্র গতি। তো আপাতত চলন আর ঘূর্ণন জেনে রাখো। এই দুটো একসাথে মিক্স হয়ে গেলে মিশ্র গতি হয়ে যাবে। আমাদের বইতে চলন ও ঘূর্ণনের তফাৎ দেওয়া আছে। চলন আর ঘূর্ণনের তফাৎ যদি জিজ্ঞেস করে আমরা কি লিখবো? ঠিক আছে? তো কোন বস্তুর চলন যদি হয়, এটা যদি চলন হয়, তাহলে তুমি দেখতে পাবে এর প্রত্যেকটা কণার ত্বরণ কিন্তু একই হয়েছে। কিন্তু ঘূর্ণন যদি হয়, একে যদি আমি ঘুরাই,
এর যে একদম বাইরের বিন্দুটা আছে, এই বাইরের বিন্দু আর একদম মাঝের কোনো বিন্দু, এই দুটোর দূরত্ব অতিক্রম কিন্তু আলাদা হবে। এই যে পাখার ব্লেড ছিল, পাখার বাইরের যে এটা আছে, পাখার ব্লেডের বাইরে যে এ আছে আর মহাশয় বি আছে, মহাশয় বি কিন্তু কম ঘুরবে, ঠিক? আর মহাশয় এ কিন্তু বেশি ঘুরবে। কিন্তু দেখা যাচ্ছে বি আর এ একই সময়ে কিন্তু একই কোণ কিন্তু অতিক্রম করবে। একই সময়ে এদের কৌণিক সরণ যেটা হয়, কোণ যেটা অতিক্রম করবে সেটা কিন্তু একই হবে। তার মানে একে যদি এখান থেকে এখানে পৌঁছতে হয় আর একে যদি এখান থেকে এখানে পৌঁছতে হয়, একে কিন্তু একই সময়ে পৌঁছতে হচ্ছে। তাহলে গতিবেগ এর বেশি হবে বীর থেকে, গতিবেগ এর বেশি হবে বীর থেকে। তার মানে আমি বলতে পারি কেন্দ্র বিন্দু থেকে যদি আমি দূরত্ব বাড়াতে থাকি, বেশি দূরের বস্তু কণাকে নিতে থাকি, তাদের রৈখিক যে গতিবেগ আছে সেটা বেশি হবে। ওকে, তাহলে একদম কেন্দ্রে যে যেই মহাতৈলটা আছে তার গতিবেগ কি হবে? কিছুই হবে না, এটা 0 হবে। ঠিক, কিন্তু চলনের বেলায় তো এমন নয়। এ ও যে গতিবেগ নেবে, বি কেও সেই গতিবেগ, সি কেও সেই গতিবেগে যেতে হবে। ট্রেনের সামনে, ট্রেনের যে লোকো পাইলট আছে যদি 100 মিটার/সেকেন্ডে যায়, পেছনের কোচকেও 100 মিটার/সেকেন্ডে যেতে হবে। সে অন্য কোনো গতিবেগ কিন্তু নিতে পারবে না। তো এই কতগুলো কিন্তু থাকলো। হুম, এই কতগুলো ডিফারেন্স থাকলো। 1 নম্বর ডিফারেন্স, এরা হচ্ছে এদের যে সরণ হয় সমান হয় রৈখিকে, কিন্তু ঘূর্ণনে প্রত্যেকটা কণার আলাদা আলাদা রৈখিক সরণ হয়। ঠিক আছে, এর প্রত্যেকটা কণার চলনে প্রত্যেকটা কণার গতিবেগ একই থাকে, এখানে প্রত্যেকটা কণার গতিবেগ আলাদা আলাদা থাকে। ঠিক বাইরে দূরের দিকে, ঘূর্ণাক্ষ থেকে দূরের দিকের যে বস্তু কণা আছে তার গতিবেগ কিন্তু বেশি হয়। ঠিক, কোন বস্তুর চলন সরল রৈখিক হয়, কোন বস্তুর চলন সরল রৈখিক হয়, কোন বস্তুর ঘূর্ণন বৃত্তাকার পথ হয়, ঘূর্ণন বৃত্তাকার পথে কিন্তু ঘুরছে। তাহলে এই গতি কি হবে? সমতল গতি হবে, একটা তল নেবে, আর এইটা কি হবে? রৈখিক গতি হবে। রৈখিক গতি, আর সমতলের উপরে কোনো গতি কিন্তু হচ্ছে। এর ঘূর্ণাক্ষ স্থির থাকে, এর ঘূর্ণাক্ষ স্থির থাকে, এর প্রত্যেকটা বস্তুর কোনো না কোনো গতিবেগ থাকে, যেটা ওই বস্তুর গতি হবে। প্রত্যেকটা বস্তু কণার সেই গতিবেগ থাকবে যেই গতিবেগ নিয়ে বস্তু কিন্তু যাচ্ছে। তো এই ধরনের ডিফারেন্স গুলো তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি দূরত্ব সরণে। দূরত্ব সরণ, ঠিক। তো আমরা দেখলাম নির্দেশতন্ত্র, কোন বস্তু এবার কিন্তু গতিশীল, সে তার নিজের স্থানাঙ্ক ভেক্টরকে কিন্তু পরিবর্তন করছে, স্থানাঙ্ক ভেক্টরকে পরিবর্তন করছে। তাহলে দূরত্ব সম্পর্কে আমরা কি বলতে পারি? দূরত্ব কি জিনিস? ধরে নাও একটা বস্তু এ থেকে বি তে গেল, একটা বস্তু থেকে কোনো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। কেমন ভাবে গেল? এইভাবে গেল, এ থেকে বি বিন্দুতে আমাদের একটা বস্তু এইভাবে গেছে, আর একটা বস্তু কি করেছে? এইভাবে গেছে। কোন বস্তু এভাবে গেছে, ঠিক। তো পথ 1, পথ 2, পথ 3। তো তুমি দেখতে পাবে যে দূরত্ব কি হয়? দূরত্ব হয়ে যায় আসল পথ দৈর্ঘ্য। আসল মানে গতিপথের পথ দৈর্ঘ্য, গতিপথের গতিপথের পথ দৈর্ঘ্য যেটা হবে, সেই পথ দৈর্ঘ্যকে আমরা কি বলতে পারি? দূরত্ব বলতে পারি। তাহলে এই প্রথম প্রথম পাথে যদি আমি যাই তাহলে এই পুরো দূরত্বটা হবে, দ্বিতীয় পাথে যদি যাই এইভাবে পুরো দূরত্বটা হবে, তৃতীয় পাথে যদি যাই সেইটা কি হবে? দূরত্ব হয়ে যাবে। ঠিক আছে, দূরত্ব কি হয়? স্কেলার রাশি হয়। দূরত্ব কি হয়ে যাবে? স্কেলার রাশি হয়ে যাবে। দূরত্বের এসআই একক মিটার, সিম্বলে লিখে দিচ্ছি। টিডিএস যদি হয় সেন্টিমিটার, টিডিএস একক সেন্টিমিটার। এটা মাত্রা কি হয়ে যাবে? মাত্রা কি হয়ে যাবে? মাত্রা হবে
এল মানে M0 L T0, তো আমরা বলতে পারি L বলতে পারি। ঠিক আছে, এটাই মানে, এটাই আমাদের দূরত্ব হলো। এবার দূরত্বর ব্যাপারে আমাদের কি জানতে হবে? কোনো গতিশীল বস্তু আছে, সেই গতিশীল বস্তু দূরত্ব কি হবে? দূরত্ব নেগেটিভ হয় না পজিটিভ হয়, কি হবে সেগুলো আমরা দেখবো। তো তার আগে আমরা সরণ সম্পর্কে একটু জেনে নিই। তাহলে দুটো কম্পেয়ার করতে সুবিধা হবে। তো সরণ, ঠিক, সরণ কি হবে? সরণ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, ক্ষুদ্রতম দৈর্ঘ্য দুটি অবস্থানের মধ্যে। মানে কোন বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান বা অন্তিম অবস্থান। তো প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের মধ্যে যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা হবে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোনটা হবে, এ থেকে বি সোজা যদি আমি রেখা টেনে দিই, সেটাই কি হবে? ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে। তার মানে দুনিয়ায় যেমন খুশি আমি ঘুরে নিই, যেমন খুশি এভাবে 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 যেমন খুশি তুমি ঘুরো, আমি কিন্তু ইন্টারেস্ট থাকবো আমার প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু কোথায়, সেই দুটোকে সরল রেখা দিয়ে টানবো, তার যে দৈর্ঘ্য হবে সেটাকে আমি সরণ নেব। বুঝা গেল? তো তাহলে এখানে যে সরণ হবে, তিনটে পাথের সরণ কিন্তু একই হবে। প্রথম পাথেরও সরণ কি হবে? প্রথম পাথের সরণ কি হবে? এবি হয়ে যাবে, এবি সরল রেখা এবি যেটা। দ্বিতীয় পাথের সরণ ওটাই এবি, তৃতীয় পাথের সরণ, তৃতীয় পাথের সরণ এবি হবে। তো তিনটে ক্ষেত্রে, এই তিনটে ক্ষেত্রে পথ 1, 2 এবং 3 এর সরণ সমান। কারণ এ শুধু ডিপেন্ড করে অন্তিম আর প্রাথমিক বিন্দু যেটা আছে তার উপরে। তো তিনটেরই অন্তিম আর প্রাথমিক বিন্দু কিন্তু এক। ঠিক, এবার সরণ হচ্ছে একটা ভেক্টর। কিভাবে সরণ একটা ভেক্টর কিভাবে হবে? সরণ একটা ভেক্টর মানে, আমি যদি বলি তোমার স্কুল তোমার বাড়ি থেকে কোন দিকে এবং কত দূরে, শুধুই যদি জিজ্ঞেস করতাম কত দূরে, তো তুমি কি করতে? যেভাবে যেভাবে যে স্কুল যেতে তোমার কত দূরত্ব, কত পথ অতিক্রম করতে হয়। তো কত পথ অতিক্রম করতে হয় মানে কি করবে? তুমি যেই রাস্তা দিয়ে যাও সেই রাস্তার কত দৈর্ঘ্য বলার চেষ্টা করবে, তো সেটা কিন্তু দূরত্ব হয়ে যাবে। ঠিক, কিন্তু কেউ যদি বলে যে আশেপাশের মধ্যে তোমার স্কুলটা কোন দিকে আর এখান থেকে কত দূরে, ঠিক আছে, তো তখন তুমি বলবে যে পূর্ব দিকে আর 2 কিলোমিটার দূরে। মানে তুমি কি করছো? প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সোজা ধরে নিয়ে শর্টেস্ট যেটা আছে সেটা বলে দিয়েছে যে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে আর পশ্চিম দিকে হবে। তাহলে আমরা কি বলেছি? সেটা সরণ বলে দিয়েছি। কখনো কেউ যদি তোমাকে কোনো জায়গার ব্যাপারে জিজ্ঞেস করে, এক্সাক্ট লোকেশনে যেতে চায়, তাহলে তাকে তোমাকে কি বলতে হবে? তাকে তোমাকে মান দিতে হবে যে এই জায়গা হচ্ছে, এই দোকান বা এই মন্দির হচ্ছে 2 কিলোমিটার দূরে এই দিকে। তখন কি হবে? ওটা আমার সরণ হয়ে যাবে। তো সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ, সরণের এসআই একক আর এ, এই দুটো কিন্তু সেম হবে, একই হবে। ঠিক, একই হবে। এবার আমি দূরত্ব আর সরণ দেখে নিই। ধরে নাও কোনো একটা বস্তু এ পাত থেকে বি পাতে গেল, এ পাত থেকে বি পাতে গেল, অর্ধবৃত্তাকার পথে গেছে, আর তার ব্যাসার্ধ হচ্ছে আর। তো তুমি বললে স্যার এ যদি এ থেকে বি তে এই পাতে যায়, তাহলে এর দূরত্ব যেটা হবে সেই দূরত্বটা হয়ে যাবে 2 পাই আর এর হাফ। 2 পাই আর এর হাফ মানে হয়ে যাবে পাই আর। এখান থেকে এখানে যখন যাবে এই আসল কত দৈর্ঘ্য আমার দরকার, তো 2 পাই আর এর হাফ হয়ে যাবে। তাহলে সরণ কি হবে? তো সরণ বের করতে হলে আমাকে তো প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত দাগ টানতে হবে। তো সেটাই কত হয়ে যাচ্ছে? ব্যাস হয়ে যাবে। তো ব্যাস তাহলে কত হয়? 2r হয়ে যাবে। তো এখানে সরণ যেটা হবে 2r হয়ে যাবে। ঠিক, কিন্তু দূরত্ব পাই আর হবে, সরণ 2r হয়ে যাবে।
ধরে নাও কোনো বস্তু গতিশীল, সেই গতিশীল বস্তু কোনো দিক পরিবর্তন না করে সোজা চলে গেছে। কোনো গতিশীল বস্তু দিক পরিবর্তন না করে সোজা চলে গেছে। A থেকে B পর্যন্ত সোজা চলে গেছে। তো A থেকে B ধরে নাও এটা বাড়ি আর ওটা স্কুল। তো বাড়ি থেকে কি হয়েছে? স্কুলে চলে গেছে। বাড়ি থেকে কি হয়েছে? স্কুলে চলে গেছে। স্কুল বিল্ডিং। এখানে স্কুলে গেছে। বাড়ি থেকে স্কুলে গেছে। ঠিক আছে? তো বাড়ি থেকে স্কুলে গেছে তাহলে এর দূরত্ব কত হবে? এটা যদি 10 মিটার এ আ 500 মিটার হয়, 500 মিটার তাহলে দৈর্ঘ্য হবে, তাহলে দূরত্ব যেটা হবে সেই দূরত্ব হয়ে যাবে 500 আর সরণ হয়ে যাবে 500। ঠিক। এবার কি করেছে? ও কি করেছে? স্কুল বাড়ি থেকে স্কুলে তো গেছিল কিন্তু স্কুলে পুরো না গিয়ে কি করেছে? স্কুল গেছিল, স্কুলের গেট বন্ধ দেখে ব্যাক করে এ চলে এসেছে। কোথায়? এসে কোথাও দোকানে বা পার্কে কোথাও বসে গেছে। ঠিক আছে? এ থেকে বি তে গেছিল, স্কুলে গেছিল কিন্তু স্কুলের গেট বন্ধ দেখে সি তে পৌঁছে গেছে। ধরে নাও 500 মিটার গেছিল আর এই সি থেকে বি 40 মিটার 100 মিটার দূরে একটা দোকান আছে সেখানে এসে বসেছে। তাহলে আমরা কি বলবো? এর দৈর্ঘ্য দূরত্ব কত অতিক্রম করেছে? তো দূরত্ব হয়ে যাবে 500 প্লাস 100। এইভাবে গিয়ে এইভাবে ঘুরে এসছে। তো আসল যে পথ দৈর্ঘ্য হবে সেটা তো আমার কি হবে? 500 প্লাস 100 হবে। কিন্তু সরণ যেটা হবে সেই সরণ হচ্ছে প্রাথমিক বিন্দু বাড়ি আর অন্তিম বিন্দু সি, এ সির মধ্যে দূরত্ব। তো এ সির মধ্যে যে দূরত্ব হবে সেটা কত হবে? এবি থেকে বিসি মাইনাস করতে হবে। তার মানে 500 মাইনাস 500 মাইনাস 100 তো কি হয়ে যাবে? 400 মিটার। তো প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখো প্রথম কেসে দুটো সমান হয়েছে, তারপরের কেসে কি হয়েছে? কম হয়েছে। এমন কোন কেস আছে যেটাতে সরণ বেশি হয়ে যাবে দূরত্বের? সরণ দূরত্বের থেকে বেশি হবে এমন কোন কন্ডিশন হতে পারে? কোনদিন হতে পারে না। সরণ হয় সমান হবে না হলে কম হবে সবসময়। ঠিক আছে? কখন সমান হবে? যখন কোন বস্তু সরল রেখাতে যাবে কিন্তু দিক পরিবর্তন করবে না। দিক অপরিবর্তিত রেখে কোন বস্তু যদি গতিশীল হয় তাদের সরণ আর দূরত্ব অতিক্রম একই হবে। ঠিক আছে? যদি বস্তু তার ন্যায় সোজা পথে গেছিল আবার ব্যাক করে ঘুরে চলে এসেছে, সোজা পথে গেছিল সেই সোজা রাস্তাতে আবার ঘুরে আসছে, তাহলে দূরত্ব বেশি হবে, সরণ কিন্তু কম হয়ে যাবে। তো আমরা বলতে পারি সরণ দূরত্বের থেকে কম হয় ম্যাক্সিমাম কেসে। সমান কখন হবে? যদি সরল রেখাতে আমি যাই। তো সরণ দূরত্বের থেকে কম বা সমান হতে পারে। ঠিক। এবার কি? কোন গতিশীল বস্তু আছে সেই গতিশীল বস্তুর দূরত্ব কি দূরত্ব কি শূন্য হতে পারে? প্রথম প্রশ্ন। গতিশীল বস্তু মানে গতিতে যাচ্ছে, তার দূরত্ব অতিক্রম কিছু না কিছু তো হবে। তো উম গতিশীল বস্তুর দূরত্ব পজিটিভ হয়। গতিশীল বস্তুর দূরত্ব, গতিশীল বস্তুর দূরত্ব, এগুলো ছোট ছোট এমসিকিউ আছে। গতিশীল বস্তুর দূরত্ব ধনাত্মক হয়, ধনাত্মক হয়। ঠিক। তারপরে কি? এই পাশে আমি সরণের লিখছি। গতিশীল বস্তুর গতিশীল বস্তুর সরণ শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, ঋণাত্মক, ধনাত্মক হয়। কিভাবে? দেখে নাও। ধরে নাও কোন বস্তু আমি 0 0 এখানে নিয়েছি, এখানে মাইলস্টোন 0 কিলোমিটার। ধরো তুমি কোনো মেদিনীপুরে আছো, সেখানেই মেদিনীপুরের সিটিতে দাঁড়িয়ে আছো, সেইখানেই দাঁড়িয়ে তুমি আগে পিছিয়ে দেখছো, তোমার সামনে কিছু একটা বস্তু আছে আর পেছনে কিছু একটা বস্তু আছে। তো তুমি যদি সরণ লিখতে চাও, সামনের বস্তুটার যে সরণ হবে, তুমি যদি সামনের বস্তুটার সরণ দেখতে চাও তাহলে যা লিখবে পেছনের বস্তুর সরণ কি হবে? নেগেটিভের সাপকে লিখবে। সামনের বস্তুর সরণ, সামনের বস্তুর সরণ যা হবে পেছনের বস্তুর সরণ নেগেটিভ হবে। তো এ যদি +2 হয়
পেছনের বস্তু যদি থাকে -2 হবে। ঠিক আছে? তো কোনো বস্তু যদি উল্টো দিকে যায়, কোনো বস্তু সামনের দিকে যাচ্ছে, আমি বললাম এ সামনের দিকে যাচ্ছে, এর গতিবেগ 2i ক্যাপ, ঠিক? এর গতিবেগ। যে পেছন দিকে যাচ্ছে তার গতিবেগ ওর উল্টো হবে। আমি এখানে গতিবেগ বলছি না, আমি অবস্থান লিখছি, দূরত্ব মানে ত্বরণ লিখছি। তার মানে কোনো বস্তু যদি এখানে থাকে, আমি যদি বলি এটা হচ্ছে 30 সেন্টিমিটার প্লাস 30 সেন্টিমিটারে আছে, তাহলে পেছনে থাকা বস্তু, এখানে থাকা বস্তু পেছনে যে থাকবে তাকে আমি -30 লিখবো ত্বরণ লেখার সময়। ঠিক আছে? তো গতিশীল বস্তুর ত্বরণ শূন্য হতে পারে। কখন ত্বরণ শূন্য হবে? যদি দাঁড়িয়ে থাকে। মানে গতিশীল বস্তুর ত্বরণ এভাবে দাঁড়িয়ে থাকবে না। এভাবে গেলাম, গিয়ে ঘুরে এলাম একই জায়গায়। তাহলে অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দু একই হয়ে গেল। তাহলে শূন্য হয়ে যাবে। কিন্তু এই সময় দূরত্ব কি শূন্য হবে? গতিশীল বস্তুর দূরত্ব কোনোদিন শূন্য হয় না। আমি যতটা গেছি আবার ঘুরে এসেছি। দুটোকে যোগ করলে শূন্য তো হবে না। ঋণাত্মক কেমন হবে? আমি এখান থেকে দাঁড়িয়ে ওই দিকটা পজিটিভ আছে, আমি পেছন দিকে এভাবে ব্যাক করে গেছি। ঠিক পেছন দিকে গেছি। তাহলে কি হবে? আমার সরণ নেগেটিভ হবে। আমি যদি সামনের দিকে যাই তাহলে কি হবে? সরণ ধনাত্মক হবে। কিন্তু দূরত্ব কি বলে? যে আমি আসল পথ দৈর্ঘ্য কতটা অতিক্রম করেছি। তো নেগেটিভ দিকে গেলেও পথ দৈর্ঘ্যকে আমরা কি করব? ধনাত্মকই নেব। তো দূরত্ব কোনোদিন ঋণাত্মক হয় না। দূরত্ব ঋণাত্মক হয় না। ঠিক? এ ঋণাত্মক হতেই পারে। আর কি? দূরত্ব, গতিশীল বস্তুর দূরত্ব বাড়তেই থাকে। গতিশীল বস্তুর দূরত্ব কমে না। দূরত্ব কমবে কেন? গতিশীল বস্তুর দূরত্ব সর্বদা বাড়ে, সর্বদা বৃদ্ধি পায়। আমি দৌড়চ্ছি। আমি যত দৌড়বো কি হবে? আমার কি হবে? যে দূরত্ব হবে সেই দূরত্বটা বাড়বে। কিন্তু সরণ তো বাড়তে পারে, কমতে পারে। আমি এইভাবে গেলাম, গিয়ে আবার ঘুরে চলে এলাম। তো 0 হয়ে গেল। আবার গেলাম, সরণ বাড়ছে। আবার ব্যাক করে চলে এলাম, কমছে। তো সরণ কমতে পারে, পেছন দিকে চলে গেলাম, সরণ ঋণাত্মক হতে পারে। তো গতিশীল বস্তুর দূরত্ব সর্বদা বৃদ্ধি পায়। কোনদিন নেগেটিভ হবে না, পজিটিভ হবে, আর সবসময় কি হবে? বাড়বে। তো এই পয়েন্ট গুলো তোমাকে দূরত্ব আর ত্বরণ সম্পর্কে জানতে হবে।